আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যে কারণে আগামী নির্বাচনে জামাত বা ইসলামিক দলগুলো বিএনপির কাছে পরাজিত হতে পারে। বাংলাদেশে এই পর্যন্ত জনপ্রিয় দলগুলোর মধ্যে যদি আপনি হিসাব করেন তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল। জুলাইয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং বিগত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন যেভাবে চালানো হয়েছে এবং এই নির্বাচন ব্যবস্থাকে আসলে যেই প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, ঠিক অনেকগুলো কারণে এবং 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর এখন আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ব্যাকফুটে রয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। আর যদি আওয়ামী লীগ নির্বাচন করেও তারা আসলে মাঠে কতটা শক্তিশালীভাবে আবির্ভূত হতে পারবে সেটারও সন্দেহ রয়েছে। তাই আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে যদি ক্ষমতায় যেতে হয় তাহলে বিএনপিকে পরাজিত করে তারপর ক্ষমতায় যেতে হবে। এখন বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে আসলে দুর্বলতাগুলো কি কি, বা বিএনপি এবং জামাতের সাথে দুর্বলতাগুলো আসলে কি কি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জামাতের দুর্বলতার মধ্যে আমি 1 নম্বরে রাখবো, বাংলাদেশের মানুষের একটা স্বভাব হচ্ছে তারা ভালো নেতা হোক বা মন্দ নেতা হোক তারা পরিচিত মানুষ ছাড়া অন্য কাউকে ভোট দিতে চায় না। এখন বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে বিএনপির কিন্তু পরিচিত নেতা রয়েছে বা জনপ্রিয় নেতারা রয়েছে। এরা জনগণের কাছে আসলে যথেষ্ট পরিচিত এবং যথেষ্ট জনপ্রিয়। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির যেই নির্বাচনী ক্যাম্পিং, এই ক্যাম্পিংয়ে আসলে আগামী নির্বাচনে কোন আসনে কে নমিনেশন পেতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত থাকে। হয়তো 2-1টা ব্যতিক্রম ঘটে আর বাকিগুলো প্রায় নিশ্চিত। তাই সেই নেতারা আসলে তাদের এলাকায় তাদের পরিস্থিতি সব কিছু মিলিয়ে তারা কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকে এবং তারা মানুষের কাছে আসলে ভালোভাবে পরিচিত থাকে। কিন্তু জামাত তাদের নেতা নির্বাচিত করে একেবারে নির্বাচনের শেষ সময়ে এসে। এখন নির্বাচনের আগ মুহূর্তে যদি কোনো নেতাকে আসলে তারা সিলেক্ট করে, সেই নেতা জনগণের কাছে পরিচিত হতে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই ভোটের মাঠে এই জায়গায় জামাতের অনেক দুর্বলতা রয়েছে যে তারা নেতা নির্বাচন করতে অনেক দেরি করে। আর যেই সব লোকদেরকে আসলে তারা নমিনেশন দেওয়ার প্ল্যান করে, এই লোকগুলো আসলে সাংগঠনিকভাবে অনেক পরিচিত থাকে, কিন্তু এরা এই সাধারণ মানুষের কাছে মানে হচ্ছে যারা ভোটার, যারা কোনো রাজনৈতিক দল করে না, শুধুমাত্র ভোট দেয়, এই লোকগুলোর কাছে তারা পরিচিত হতে পারে না বা পরিচিত হয় না। শুধুমাত্র সাংগঠনিকভাবে পরিচিত হলে হবে না, যারা ভোট দিবে তাদের কাছে কিন্তু পরিচিত হতে হবে। তাই জামাত আগেভাগে তাদের নেতা নির্বাচন করতে ব্যর্থ হয় এবং সেই নেতারা আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছতেও ব্যর্থ হয়। অনেকেই হয়তো ধারণা করে রেখেছেন যে জামাতের প্রার্থীকে ভোট দেবে, যখন সে মনে করে যে আমি এই লোকটাকে চিনি না, এই লোকটা ক্ষমতায় আসলেও আমাকে চিনবে না, এরকম ভাবতে পারে। আবার আরেকটা দুর্বলতা হচ্ছে যে জামাতের যে নেতারা আসলে এই প্রার্থী হয়, এই লোকগুলো যেসব সামাজিক কার্যক্রমগুলো করে এগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে গোপনে করার চেষ্টা করে এবং সবসময় তারা নিজেদেরকে একেবারে নিরীহ এবং বিনয়ী দেখানোর চেষ্টা করে। এখন সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, এই লোকগুলো এই বিনয়িতার কারণে তাকে ভালোভাবে চেনে না। যেমন যে কোনো অনুষ্ঠানে গেলে তারা খুব স্বাভাবিকভাবে কোনো এক জায়গায় বসে থাকে বিনয়ের সাথে। এই যে কার্যক্রমগুলো করে তারা, এইগুলোর কারণে সাধারণ মানুষের কাছে সেই লোকটা খুব একটা পরিচিত হতে পারে না বা তাকে আসলে তারা এমপি ভাবছে এটা মনে করে না। তাই জামাত নেতাদেরকে অবশ্যই এই সাংগঠনিক কার্যক্রম যারা করে তাদেররা তো করবেই, কিন্তু যে প্রার্থী হবে তার উচিত যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করা এবং সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে অন্তত তার চেহারাটা বা তার পেজটা যাতে পরিচিত করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে। আর এটা যদি করতে ব্যর্থ হয় তাহলে এই জায়গায় বিএনপির কাছে জামাত অনেকটাই ধরাশায়ী হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে বাংলাদেশের ভোটারের বড় একটা অংশ মনে করে যে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদেরকেই তারা ভোট দেবে, কারণ তারা হিসাব করে যে যারা ক্ষমতায় আসবে না তাদেরকে ভোট দিয়ে আমার ভোটটা পচানোর দরকার নেই।
এই মনোভাবের কারণে আসলে, এবং বিগত নির্বাচনগুলোর ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে আসবে কে? বিএনপি। তাই এই জাতীয় ভোটারগুলো কিন্তু বিএনপিকে ভোট দিবে এবং বিএনপিকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করবে। তাই আগামী নির্বাচনের আগে ঠিক এরকম একটা ভাবসাব এই ইসলামিক দলগুলোকে তৈরি করতে হবে যে এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে না, জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে বা ইসলামিক দলগুলো ক্ষমতায় আসতে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন এবং এরকম একটা প্রচারণা আসলে ইসলামিক দলগুলোর থেকে করা প্রয়োজন রয়েছে। আর এটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু জামাত আগামী নির্বাচনে বিএনপির কাছে পরাজিত হবে। তৃতীয় আরেকটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে যেই বামপন্থী লোকগুলো রয়েছে, এই বামপন্থী লোকগুলো মারাত্মকভাবে ইসলামিক শরিয়া আইন বিরোধী এবং ইসলামিক দলগুলোর রাজনীতি বিরোধী। এবং বাংলাদেশে যে মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলো সম্পূর্ণরূপে বামপন্থীদের নিয়ন্ত্রণে। তাই ইসলামিক দলগুলোর যদি সামান্যতম কোনো ভুল থাকে অথবা ইসলামিক দলগুলোকে আসলে বিতর্কিত করার জন্য তারা নিজেরাই কিছু কর্মকাণ্ড ঘটিয়ে বা সামান্যতম যদি কোনো দোষ ত্রুটি আসলে তারা বের করতে পারে, সেটাকে অনেক বড় করে তারা সমালোচনা করবে। যেমন পরিমণি কোন জায়গায় গিয়ে আসলে দোকান উদ্বোধন করতে পারেনি, এখন সেটাতে আসলে কারা বাধা দিয়েছে এটা কিন্তু নিশ্চিত নয়। তৌহিদি জনতার ব্যানারে যে কেউ একজন এই কাজটা করেছে, এখন সেটা যে কেউ করতে পারে, কিন্তু এই জিনিসগুলোকে আসলে অনেক বড় করে দেখিয়ে আসলে এই ইসলামিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাবে। ইন্টারন্যাশনাল যে গ্রাউন্ডগুলো রয়েছে সেই গ্রাউন্ডগুলোতে এই ছোটোখাটো ব্যাপারগুলোকে আসলে অনেক বড় করে দেখিয়ে তারা বহির্বিশ্বের কাছে আসলে এই ইসলামিক দলগুলো বা জঙ্গিবাদের উত্থান হচ্ছে এই জাতীয় একটা ন্যারেটিভ তারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করবে এবং এই ইসলামিক দলগুলোর বিরুদ্ধে আসলে পুরো বাংলাদেশে একটা প্রপাগান্ডা ছড়াবে। যেমন এই অপবিশ্বাস কোথায় দোকান উদ্বোধন করতে পারেনি, মেয়েরা আসলে যে ফুটবল খেলতে পারছে না তাদেরকে ফুটবল খেলতে বাধা দিচ্ছে, তারা লজ্জা পাচ্ছে, এই জাতীয় ন্যারেটিভ কিন্তু আপনার তৈরি করার চেষ্টা করছে। এখন এই পরিস্থিতিগুলো যদি আপনারা একটু ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন যে স্বপ্না নামে যেই ফুটবল খেলোয়াড়কে নিয়ে আসলে এই বিতর্ক সৃষ্টি করাচ্ছে বা সে স্বাচ্ছন্দ্যতে সে ফুটবল খেলতে পারছে না এরকম দাবি যে করছে, সে কি আসলে ফুটবল খেলাচ্ছে? আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার যে ভিডিওগুলো দেখবেন, এগুলো দেখলে বুঝতে পারবেন সে আসলে ফুটবল খেলাচ্ছে না, ফুটবল নিয়ে সে টিকটক করছে। মানে তার অঙ্গভঙ্গি, শরীরের যে বাচনভঙ্গি, এগুলো এমনভাবে সে প্রদর্শন করছে যাতে ইয়াং জেনারেশন তার প্রতি আকৃষ্ট হয়, এবং যেটাকে আপনি বলতে পারেন যে মুসলিম কান্ট্রিগুলোতে এই জিনিসগুলো সম্পূর্ণরূপে আসলে অরুচিকর কাজ। যেমন এই যে স্বপ্নার যে ভিডিওগুলো আসলে ভাইরাল হচ্ছে বা অথবা মেয়েদের যে ফুটবল খেলাগুলো আসলে ভাইরাল হচ্ছে, এগুলো আসলে দেখতে কেমন লাগে? এরা কি আসলে ফুটবল খেলায়? এরা আসলে সম্পূর্ণরূপে টিকটক করে এবং অশ্লীল ভাবভঙ্গি তারা উপস্থাপন করে। এখন এটাকে আসলে এই ফুজি করে আসলে বিভিন্ন জায়গায় ইসলামিক দলগুলোর আসলে বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অতএব এই ইসলামিক দলগুলোকে আসলে সতর্ক থাকতে হবে অন্তত নির্বাচন পর্যন্ত, যাতে তাদেরকে এই জাতীয় বিতর্কে আসলে ফেলতে না পারে, এবং এই তৌহিদি জনতার ব্যানারে যারা এই কার্যক্রমগুলো চালাচ্ছে তাদেরকে আসলে সতর্ক করতে হবে এই ইসলামিক দলগুলোকে। কারণ এই জাতীয় কর্মকাণ্ডে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে আসলে প্রপাগান্ডা ছড়ানোর জন্য একটা অজুহাত অবশ্যই তারা পেয়ে যাবে, আর নির্বাচনের আগে তারা এটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। 4 নম্বরে আমি যেটাকে রাখবো যে এই যে একটা বাংলাদেশে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যে ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তাই আপনারা দেখতেছেন বিভিন্ন মাজারে কিন্তু আক্রমণ হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে। এখন এই ইসলামিক দলগুলো যদি একতাবদ্ধ হয় তাহলে যে শক্তিটা অর্জন করতে পারবে ইসলামিক দলগুলো, এই শক্তিটাকে খর্ব করতে আসলে ইসলামিক দলগুলোর মধ্যে আসলে দ্বন্দ্ব এবং সংঘাত যাতে বাজানো যায় এবং একজনের বিরুদ্ধে আরেকজনকে যে লেলিয়ে দেওয়া যায়, এই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে মাজার ভেঙে। কারণ মাজারে সেজদা দেওয়া জায়েজ না জায়েজ এটা হচ্ছে পরের হিসাব, বা মাজার রাখা কি জায়েজ না জায়েজ সেটাও পরের হিসাব। বাংলাদেশে সুন্নি সম্প্রদায় নামে একটা শ্রেণীর মানুষ রয়েছে, তারা মাজারের প্রতি আকৃষ্ট। এখন এই লোকগুলো বুঝে হোক আর না বুঝে হোক তারা মাজারের প্রতি আকৃষ্ট। এখন এই মাজারগুলো যদি এভাবে ভাঙা হয় তাহলে এই দোষগুলো আসলে এই যে ইসলামিক দলগুলো রয়েছে যারা নির্বাচন করবে এদের বিরুদ্ধে আসলে
প্রপাগান্ডা ছড়ানো সম্ভব হবে। তাই এই ইসলামিক দলগুলো সতর্ক থাকতে হবে যে এই জাতীয় কর্মকাণ্ড যাতে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত কেউ করতে না পারে, কারণ এগুলো তাদের বিরুদ্ধে যাবে এবং যে ইসলামিক দলগুলোর যে ঐক্য এটাকে আসলে বিনষ্ট করবে। অতএব এই জায়গায় যদি আসলে এই ইসলামিক দলগুলো যদি সতর্ক থাকতে না পারে, তাহলে তারা কিন্তু আগামী নির্বাচনে বিএনপির কাছে ধরা খেয়ে যেতে পারে। 5 নম্বরে আমি রাখবো যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি রয়েছে, এই দলগুলো বিভিন্ন অঞ্চলে, যেমন সব অঞ্চলে আসলে টাকার ব্যবহার হয় না, কিন্তু অনেক অঞ্চলে আসলে এই নির্বাচনে নগদ টাকার ব্যবহার হয় এবং নির্বাচনের আগে এই মানুষদের কাছে কাছে নগদ অর্থ দেওয়া হয় তার দলকে ভোট দেওয়ার জন্য। অতএব আগামী নির্বাচনেও আসলে এরকম টাকার খেলা হতে পারে, কারণ বাংলাদেশের মানুষের একটা স্বভাব হচ্ছে তারা এই নগদ কিছু পেলে আসলে তারা সেটাকে আসলে তাদের লাভ মনে করে। এখন একটা নেতা যদি টাকা দিয়ে যদি সে নেতা হয় এবং 5 বছর যখন সে ক্ষমতায় থাকবে, এই টাকাগুলোর কয়েক গুণ বেশি টাকা এই জনগণের কাছ থেকে তারা উঠিয়ে নেবে, সেটা কিন্তু তারা আসলে চিন্তাও করে না। তাই এই যে একটা গোষ্ঠী রয়েছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, এই গোষ্ঠীর কাছে যাতে এই নগদ টাকার লেনদেন করাতে না পারে, সেটাকে কিন্তু শক্ত হাতে বাধা দিতে হবে এবং সেদিকেও ইসলামিক দলগুলোকে আসলে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি এই জায়গাগুলো আসলে তারা যদি মেকআপ করতে না পারে, তাহলে কিন্তু আগামী নির্বাচনে বিএনপির কাছে তারা পরাজিত হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।